সুপ্রিয় দর্শক, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত 7 দিন অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সংস্কৃতি একটি জাতির টিকে থাকার কৌশল। আমরা বাঙালি, বাংলা এবং বাঙালি জাতির হাজার বছরের ঐতিহ্য রয়েছে, কিন্তু একসময় গ্রাম কেন্দ্রিক এবং কৃষি কেন্দ্রিক জীবন ব্যবস্থা থাকলেও বর্তমানে তথ্য প্রযুক্তির এই সময়ে সংস্কৃতির অনেকটাই বিবর্তন ঘটেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। সেই সংস্কৃতির বিবর্তনের নানা দিক নিয়ে আমাদের আজকের আলোচনা। অতিথি হিসাবে আমাদের সাথে ভীষণ গুণী দুজন মানুষ আছেন। আমরা পরিচিত হই। শুরুতেই ডান পাশে আমাদের সাথে আছেন নির্দেশক, অভিনেতা, স্বাধীনতা পুরস্কার এবং 21 পদকপ্রাপ্ত নাট্য ব্যক্তিত্ব মঞ্চসারথী আতাউর রহমান, এবং তার পাশেই আছেন অভিনয় শিল্পী, প্রামাণ্য চিত্র নির্মাতা এবং তিনিও 21 পদক পেয়েছেন কাউসার চৌধুরী। আপনাদের দুজনকেই স্বাগত এবং শুভ সন্ধ্যা। ধন্যবাদ। জি দর্শক, সংস্কৃতির এই সময়ে বিষয়টি নিয়ে আলোচনার পুরোটা সময় আপনারা আমাদের সাথে থাকবেন। অনুষ্ঠানটি একই সাথে নেক্সাস টেলিভিশনের ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে দেখতে পাবেন। এছাড়া স্ক্রিনে দেখানো নম্বরের মাধ্যমে যুক্ত হয়ে আপনারা আপনাদের মতামত জানাতে পারবেন। আমরা এই দুজন গুণী ব্যক্তির কাছ থেকে সংস্কৃতির নানা বিষয় সম্পর্কে জানবো। শুরুতেই আতাউর রহমান, আপনার কাছ থেকে শুনবো যে আপনি এই যে ভীষণ সংস্কৃতি মনা ব্যক্তিত্ব হিসাবে গড়ে ওঠার পেছনে আমরা জানি যে পরিবার একটি বড় ভূমিকা পালন করে, সেক্ষেত্রে শৈশব এবং সেই বিষয়গুলো একটু শুনি। সেটা শৈশব বিষয়। আমার দেশ নোয়াখালীতে, আর আমি পড়াশোনা করেছি চট্টগ্রামে। তো এটা খুব মজা। আমাদেরকে তখন একটা কাপড় পাওয়া যেত, মানে কটন 65 আর টেট্রন ছিল 35। আমাকে 65-35 বলতো, অর্থাৎ 35% আমি চাটগাইয়া, 65% আমি নোয়াখালীতে। আসলে আমি নানার বাড়িতেই বড় হয়েছি, মানে ছোটোবেলায়। আর চট্টগ্রাম কলেজ স্কুল, এই দুটো ভাষায় আমি কিন্তু অনর্গল বলতে পারি। এখন কথা হলো যে আমার পরিবারের ভেতরেও একটা মধ্যবিত্ত পরিবার যা হয় গ্রামের, কিন্তু পড়াশোনার চর্চা ছিল। আমার মা ক্লাস 7 পর্যন্ত পড়েছিলেন। সেটা আমি আমার সিডিতেও ওনার কবিতাটা আমি আবৃত্তি করার চেষ্টা করেছি। পূজারিণী, রবীন্দ্রনাথের পূজারিণী কবিতা পড়তেন। সেদিন শারদ দিবা অবসান, শ্রীমতী নামে সে দাসী, পুণ্য শীতল সলিল নাহিয়া। অর্থাৎ শ্রীমতী দাসী তখন বুদ্ধ ধর্ম মাত্র এসছে, মানে শ্রীমতী এখন বুদ্ধের ভক্ত হয়ে দ্বারে দ্বারে তাকে তাদের স্তূপে অর্ঘ্য রচনা করার জন্য আর করছে, অনুরোধ করছে, সবাই দূর করছে। তারপর শেষ পর্যন্ত শ্রীমতী করলো, সবাই বিরুদ্ধে গিয়ে স্তূপে বুদ্ধের স্তূপে অর্ঘ্য রচনা করলো, এবং শহর কোতোয়াল বা কোটাল বলতো তখন, ওকে মেরে ফেললো। তখন আমার মা কেঁদে দিতেন, সেদিন শারদ দিবা অবসান শ্রীমতী নামে, সেদিন পাষাণ ফলকে পড়িল রক্ত লিখা। তখন মেরে ফেলেছে। তখন থেকেই একটু রবীন্দ্রনাথের প্রতি হয়ে পড়লাম, খুব মানে রবীন্দ্র ভক্ত। তারপর বঙ্কিম, শরৎচন্দ্র, এগুলো আমার নানার বাড়িতে পড়া হতো। আর সবচেয়ে বেশি করে যেটা আমাকে অনুপ্রাণিত করেছে, জুলে ভার্ন বলে একজন লেখক আছে, যার 20,000 লিগস আন্ডার দ্য সি, পরে এটা সিনেমাটা দেখেছিলাম। প্রথম নটিলস জাহাজের নাম, প্রথম সাবমেরিনের কাহিনী। তো এইটা দেখেই একটা আমার পুরো খালা মামা ওরা চৌকি টাঙিয়ে, আমার বিশেষ করে খালারা এবং খালাতো বোনেরা, এরা করতো, নটির পূজা অভিনয় করতো। আর নোয়াখালীতে তো হাটে রেগুলার যাত্রা দেখতে যেতাম। সারা রাত বসে, রাতে যাত্রা শুরু হতো, সকালে শেষ হতো। একদম গ্রামীণ জীবন আমার কাছে একটা অসাধারণ মনে হচ্ছে। যে বাঙালিত্বের বোধহয় মানে আমি বলবো যে বেশিরভাগই গ্রামীণ এবং মফস্বলের জীবন। আমাদের মেলা, আমাদের আনন্দ, আমরা জানতামও না কোনটা হিন্দুদের পূজা, কোনটা মুসলমানের ঈদ। ওরাও যখন আসতো আমাদের বাড়িতে, ওরা মনে করতো এটা ওদের উৎসব, আর আমরা মনে করতাম পূজা আমাদের উৎসব। এই যে একটা সম্প্রীতি ছিল। আমরা ধনী ছিলাম না কেউ, আমরা মধ্যবিত্ত। মাছের খেলা দেখতাম, তারপর বড়শি দিয়ে, ছিপ দিয়ে মাছ ধরতাম। তখন টিনের চালে বৃষ্টি পড়ছে, ঝমঝম 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 করে, সেই কি আনন্দ। কাঁথা মুড়ি দিয়ে সবাই শুতাম, সব একসাথে বসে রান্নাঘরে, মাটির রান্নাঘরে খেতাম তাজা মাছ দিয়ে। সেই দিনগুলো খুব স্বর্গীয় মনে হয় আমার কাছে। আপনার নানার ভীষণভাবে আপনার মানে বেড়ে ওঠার পেছনে ভূমিকা রয়েছে, সেই বিষয়টি শুনবো আমরা। কাউসার চৌধুরী, আপনার কাছ থেকে একটু একইভাবে আপনার শৈশবে যে সংস্কৃতি কিভাবে আসলে মানুষের ভিতরে প্রবেশ করে, শৈশবটা অনেক বড় ভূমিকা রাখে, সেটা একটু শুনে নেই। আসলে বিষয়টা বলতে গেলে, সংস্কৃতি বলতে আমরা কি বুঝছি, বিশেষ করে আমি কি বুঝছি,
সেটা একটু পরিষ্কার করা দরকার, নইলে পরে আমি সংস্কৃতিকে যেভাবে চিত্রায়িত করব সেটার সঙ্গে অন্য কারোর সাথে কনফ্লিক্ট হয়ে যেতে পারে। আমি সংস্কৃতিকে দেখি খুব সহজভাবে। একজন মানুষ সকালে ঘুম থেকে জেগে উঠে পরবর্তী সময়ে রাত্রেবেলা সেই ঘুমাতে যাওয়া পর্যন্ত যা কিছু করে বৃহৎ অর্থে অনেক বিশাল ক্যানভাসে সেটাকে সংস্কৃতি বলা যেতেও পারে কখনো কখনো, কিন্তু মানুষের প্রতিটি কর্ম সংস্কৃতির অঙ্গ নয়। কারণ সারাদিনে মানুষ অনেক কিছু কিছু খারাপ কাজও করে থাকে। একজন মানুষ তো খুন করে থাকে, একজন মানুষ চুরি করে থাকে, একজন মানুষ অন্যায় করে থাকে, একজন মানুষ অসুন্দর কোনো কাজ করে থাকে, সেগুলো তো সংস্কৃতির অঙ্গ নয়। ফলে আমি সংস্কৃতি বলতে আমাদের যাপিত জীবনের সেই সব জীবন আচরণকে বুঝি যেই জীবন আচরণ মানুষকে তার উন্নততর জীবনের যে স্তর সেই স্তরে পৌঁছতে সাহায্য করে। ব্যাপারটাকে আরও পরিষ্কার করে বললে আমাদের ইতিহাস ঐতিহ্য থেকে শুরু করে আমাদের যা কিছু আছে আমাদের এগুলোকে লালন করাটাই আমাদের হচ্ছে সংস্কৃতির বিষয়। এবং সেখানটায় সেগুলি সংস্কৃতি যেগুলো সুন্দর এবং সত্যের কথা বলে, যেগুলো নৈতিকতার কথা বলে, যেটা জীব এবং জগতের কল্যাণের কথা বলে। ফলে এই যদি হয় আমার কাছে সংস্কৃতি। আমি ছোটবেলায় যেটা দেখেছি, আতা ভাই যেটা বলেন, আমি আতাউর রহমান ভাইকে আতা ভাই বলে থাকি, কারণ ওনাদের দলে আমি বিগত 37-38 বছর ধরে আমি এই কাজ করছি না মঞ্চ নাটকে, নাগরিক নাট্য সম্প্রদায়। উনি তো জন্মলগ্ন থেকে সাধারণ সম্পাদক। তো সেই জায়গায় আতা ভাই যেটা বললেন যে আতা ভাইয়ের নোয়াখালীর যে সংস্কৃতি, তার যে জায়গাটা, আমি কিন্তু নোয়াখালী থেকে আরেকটু সামনে গেলেই আমার বাড়ি, আমার চট্টগ্রামের কক্সবাজারের মহেশখালীর মাতার বাড়িতে হচ্ছে আমার জন্ম। সেই সাগরের মাঝখানে একটা দ্বীপ, সেই দ্বীপে আমার যে বেড়ে ওঠা সেটা একেবারে প্রকৃতির সঙ্গে। একদিকে পাহাড়, আরেকদিকে সাগর। সকালবেলা আমার ঘুম ভাঙতো পাখির ডাকে, বিশেষ করে গাংচিলের ডাকে। আবার এই সঙ্গে যুক্ত হচ্ছে সাগরের গর্জন। সে এক অসাধারণ একটা অন্যরকম একটা সুর, অন্যরকম একটি সঙ্গীত যেন পুরোটা আমাকে আচ্ছন্ন করে রাখতো। সেই যে সময়টায় আমার মা সকালবেলা ওনার যেমন মা নানেই পিঠা বানিয়ে দিয়েছে, আমার মাও ঠিক একইভাবে আমার মা আমাকে খাবার দিয়েছে, সব কিছু দিয়েছে। আমার মাও ক্লাস 4 অবধি পড়েছেন, বেশি পড়াশোনা করতো। তখন এটাকে বলা হতো মাইনা পাস। আসলে মাইনা নয়, শব্দটা হচ্ছে মাইনর পাস। ক্লাস 4-এ তখন একটা সার্টিফিকেট দেওয়া হতো, এটা ব্রিটিশ আমলে। তো সেই মা আমাকে যেভাবে কোলেপিটে করে তৈরি করেছেন, এবং পরবর্তী সময়ে আমি ক্লাস 5 অবধি আমার গ্রামে পড়াশোনা করেছি। এরপরে ক্লাস 6-এ পড়ার মতো কোনো স্কুল সেই সময়ে, অর্থাৎ 1965-66 সালে আমার গ্রামে ছিল না। ফলে আমাকে শহরে চলে আসতে হয়েছে। এইখানটায় আমার সংস্কৃতির একটি নতুন মেরুকরণ হলো চট্টগ্রাম শহরে এসে। এটা আবার ওই মেট্রোপলিটন যে সংস্কৃতিটা, সেই জায়গাটা নগরের যে সংস্কৃতি, সেটার সঙ্গে আমার আবার মিক্স আপ হলো। তো ওখানটাতে তৈরি হতে হতে পরবর্তী সময়ে ঢাকা শহর, আজকে যেখানটায় দাঁড়িয়ে আছি, এটা একটা মিশ্র একটি সংস্কৃতির যাত্রা, একটা অভিযাত্রার ভেতর দিয়ে আজকে পর্যন্ত চলে আসা। ফলে যতই মিশ্রণ ঘটুক না কেন, এটা কখনোই বাঙালি সংস্কৃতি বলতে আমরা যাকে বুঝি সেটার বাইরে কখনোই ছিল না। আমরা যেরকম আপনাদেরকে দেখি অনুকরণ করার মতো একজন ব্যক্তিত্বের রূপান্তরিত হওয়া, তৈরি হওয়া, নিজেকে গড়ে তোলা, এখনও ওরকম জায়গা থেকে, এখনও কিন্তু মহেশখালী যদি বলি এখনও প্রত্যন্তই ধরা চলে। সেখান থেকে এখন ওরকমভাবে কেউ আসছে কিনা, উঠে আসছে কিনা, সেটা যদি বলি কাসর চৌধুরী। ওখান থেকে আসাটা খুব দুরূহ কয়েকটি কারণে। প্রথম হচ্ছে ভৌগোলিকভাবে আমরা বিচ্ছিন্ন। আমরা বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন, কিন্তু সাংস্কৃতিকভাবে তো আমরা বিচ্ছিন্ন নই, রাষ্ট্রীয়ভাবে তো আমরা বিচ্ছিন্ন নই, রাজনৈতিকভাবে তো আমরা বিচ্ছিন্ন নই, সামাজিকভাবে তো আমরা বিচ্ছিন্ন নই। কিন্তু ওই যে ভৌগোলিক বিচ্ছিন্নতা, এগুলো আমাদের মননে, আমাদের মানসিকতায় এক ধরনের বিচ্ছিন্নতা তৈরি করে, আমি যেটা ফিল করেছি। ফলে আমাদের ওখানকার যারা তরুণ, শিশু কিশোর, পরবর্তী সময় তারা যখন বেড়ে ওঠে, তারা নিজেদেরকে সবসময় ওখানেই নিজেদেরকে কনসেন্ট্রেটেড করে রাখতে চায়, এদিকে আসতে চায় না। সেটা হচ্ছে 1। 2, আমাদের অঞ্চলটা হচ্ছে আর্থিকভাবে খুবই সমৃদ্ধ একটি অঞ্চল।
সমৃদ্ধ। আমাদের ফসল থেকে শুরু করে, আমাদের ধান চাল থেকে শুরু করে, আমাদের ওখানে ভালো চিংড়ি মাছ হয়, চাষ হয়, লবণ হয়, যার ফলে বিত্ত এবং অর্থ এ দুটোই ওখানটায় অনেক বেশি হাতছানি দেয়। ফলে সংস্কৃতির এই জায়গাটায় পরিশীলিত একটি জীবনাচরণ, এবং যেটাকে আমি প্রথমেই বলেছিলাম যে উন্নত জীবনের একটা হাতছানি, সেটা অনেক বেশি দুর্বল। ওখানকার যারা তারা ভাবছে যে আমার এই মুহূর্তে দরকার যেটা হচ্ছে আমার বিত্ত, অন্ন, বস্ত্র, বাসস্থান, এগুলো আমার অনেক বেশি প্রয়োজন। যার ফলে ঢাকায় এসে, চট্টগ্রামে এসে, বাংলাদেশের অন্য কোথাও গিয়ে সে যে কোনো কিছু করবে বা জাতীয় পর্যায়ে এসে তার যে অবস্থানটা তৈরি হবে, অর্থনৈতিক স্বাবলম্বিতাকেই অনেক বড় করে দেখছে। স্বাবলম্বিতা আমি বলবো না, আরো বলবো যে তারা বিত্তের একটা স্তর আছে। স্বাবলম্বিতার স্তরটা যদি এখানে হয়, বিত্তের চিন্তাটা এখানে, এই বিত্তের চিন্তা তাদেরকে, এই যে প্রশ্নটা আপনি করেছেন সেখান থেকে তাদেরকে বিরত রেখেছে। জি, আতাউর রহমান, আমরা এই প্রসঙ্গে আমি টানবো। কয়দিন আগে আমার তো বয়স অনেক হয়েছে, 83 বছর পূর্ণ করেছি আমি। একটি ছেলে, যুবক আর কি, বলল আপনার একটি সুনাম আছে বাজারে। বলছে কি সুনাম? বলছে আপনি সারা জীবন মধ্যবিত্তই রয়ে গেলেন। এই যে মধ্যবিত্তর একটা বিরাট শক্তি ছিল, মধ্যবিত্তর মধ্যে ছিল সংস্কৃতি, পড়াশোনার বোধ, বুদ্ধি, নেশা, শিল্প সংস্কৃতির প্রতি আকর্ষণ। ধনী যে আমি ওদের খারাপ বলছি না, কেউ যদি ট্যাক্স ফাঁকি না দিয়ে সব কিছু পয়সা দিয়ে ধনী হতে পারে, মানুষের উপকারের জন্য দান ধ্যান করতে পারে, সেটাকে, কিন্তু মধ্যবিত্তই ছিল আমাদের সমাজের, বাঙালি সমাজের মেরুদণ্ড। আমার চিটং কলেজ স্কুলে কেটেছে আমার পড়াশোনা। আমি এমএসসি পাস করেছি কোনো রকমে, পড়াশোনা কিন্তু ক্লাস 10 পর্যন্তই। আমার বিশ্বাস হয় না যে আমি ক্লাস 10 কলেজ স্কুলে যা শিখেছি জীবনে কখনো শিখবো, তারও আমার বিশ্বাস হয় না। আমার এখনও মনে আছে যে রবীন্দ্রনাথের, সেটাও একটা মজা করি আর কি, তো ক্লাস টিচারে পড়াচ্ছে, মর্মে দুরন্ত আশা কবিতা পড়াচ্ছে। মর্মে যাব মত্ত আশা সর্পসম ফসে, অদৃষ্টের বন্দনেতে দাপিয়া বৃথা রসে, তখনও ভালো মানুষ সেজে বাঁধানো হোকে যতনে মেঘে, জন দশকে জটলা করে খেলতে হবে কষে। এরপরে রবীন্দ্রনাথ বলছে ইহার চেয়ে হতেম যদি আরব বেদুইন, হ্যাঁ, চরণ তলে বিশাল মরু দিগন্তে বিলীন। অর্থাৎ কর্ম অনীহা বাঙালিদের কিছু করে না, এর চেয়ে আরব বেদুইন হলে অনেক ভালো ছিল। মর্মে তাস খেলছে। তা আমাদের যে একটা বন্ধু ছিল, সে ফুটবল টিমের ক্যাপ্টেন, বারবার পরীক্ষায় ফেল করে, কিন্তু তারা তো পারে না, এত ভালো খেলে, রেখে দিয়েছে কলেজ স্কুলে। এই মোহাম্মদ মিয়া তুই বল এটা কি করে, বাঙালির জীবনে কোনো আশা ভরসা নাই, তারা মলিনতা সদরে বাজিয়া জন্দসকে জটলা করিয়া পীরের উপরে বসিয়া তাস খেলা খায়। ইয়াতে বোঝা যায় কবির জীবন ফুটে উঠছে। এই যে আমি জীবন প্রতিটা মুহূর্ত, ইংরেজি এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চ ইয়ার্ড, আমার বাবা পরে আমাকে উপহার দিয়েছিলেন গোল্ডেন ট্রেজারি বইতে, সেটা পড়েছি। দি কারফিউ টোলস দি নেল অফ পার্টিং ডে। কবি কবরস্থানের ভেতর দিয়ে হাঁটছেন, এদিকে বলছেন আহা এই লোকটা পড়ে আছে মরে, এই সুযোগ পেলে শেক্সপিয়ার হতো, এই সুযোগ পেলে ভিলেজ হ্যাম্পটন হতো, এরা তো সুযোগ পায়নি জীবনে। তারপরে বলছে ফুল মেনি এ ফ্লাওয়ার ইজ বর্ন টু ব্লাশ অ্যান্ড থিন, হ্যাঁ, অ্যান্ড কী বলে, অ্যান্ড দি পাথস অফ গ্লোরি লিড বাট টু দি গ্রেভ। কত ফুল কত দিকে ফুটছে, কিন্তু জীবনের সুযোগ পায়নি বলে সম্পূর্ণভাবে প্রস্ফুটিত হতে পারেনি। হ্যাঁ, আমাদের যত বাহাদুরি করি বৃত্ত এবং পেশি শক্তির, দি পাথস অফ গ্লোরি লিড বাট টু দি গ্রেভ, সেটা রক্ত করবি নাটক করতে গিয়ে একটি সংলাপে। আবার অনেক পরে রবীন্দ্রনাথের সংলাপে আমরা নাগরিক নাট্য সম্প্রদায় থেকে 110টি, আমরা বলতে পারি নটির পূজা যে ওখান থেকে সেই ঘরোয়া পরিবেশে করছিলেন, বা কলেজে এসে যে চর্চাগুলো হচ্ছিল, সেখান থেকেই কি নাটকের পথটা আপনার শুরু হলো? নাটক আসলে এটা খুব মজার একটা প্রশ্ন। আমি চট্টগ্রামে তো ওই মাদার বাড়ি থাকতো, ওইটা আমাদের মাতার বাড়ি বলছে, এবং কলেজ স্কুলের পাশে, ওখানেও ছিলাম আমি, পাশে একটি বাড়িতে থাকতাম। তো আমি ভ্যাঁ ভ্যাঁ করে গান গাওয়ার চেষ্টা করেছি। যখন আন সিনেমা, ইংরেজি হিন্দি সিনেমা দেখছি, দিলীপ কুমার দেখছি, এদিকে প্রমথেশ বড়ুয়া দেখছি, তারপর উত্তম কুমার, সুচিত্রা তো আছে, গানে মোর কোন ইন্দ্রধনু, এগুলো চেষ্টা করতাম।
তো আমার হতো না, সুর লাগতো না। তারপরে পাশের বাসার নেইবার আমাদের যে মানে লাগানো বেড়ার ইয়ে দেওয়া ঘর টিন, বললো উনি ইডেন গার্লস কলেজ থেকে ওই মহিলার ছোট বোন এসছে। আমার মাকে একদিন বললেন বেড়াতে এসে, আচ্ছা আপনার ছেলের জন্য একজন গানের মাস্টার রাখলেই তো পারেন। অর্থাৎ ওনারা যে খুব বিরক্ত হয় আমার ভ্যাঁ ভ্যাঁ শুনে, এটা বুঝলাম। তারপর থেকে দিলাম যে আমার গান আমাকে দিয়ে হবে না। আমার বাবা নাটক করতেন, সিরাজউদ্দৌলা নাটকের নির্দেশক, তারপরে আবার অভিনেতাও, অনেকটা মাটির ঘর নাটক উনি নাটক করতেন, আমাদের নিয়ে যেতেন। আমাকে যেমন নোয়াখালী থেকে আমার না নিয়ে আসতে, তাকেও নিয়ে যেতেন। ওইটার থেকে ভাবলাম যে অভিনয় হলে কিছুটা হতে পারে, কিন্তু গান আমাকে দিয়ে হবে না। এবং নাগরিক নাট্য সম্প্রদায় করতে এসে আমাকে বলে দিত ডিরেক্টর, যদি আলী দেখে থাকুক ডিরেক্টর কি আসাদুজ্জামান নূর, আতা ভাই খবরদার তুমি গান গাওয়ার চেষ্টা করবে না। আমাকে ওয়ার্নিং দিয়ে দিত যে গান গাইবে না। তারপর আমি ঠোঁট মেলাতাম, কখনো এই করতাম, গানটা আমার বেসুরও হতো। তবে সেখান থেকে নাটকে এসে, কবিতা পাঠে এসে মনোনিবেশ করলাম এবং গানের প্রতি সবচেয়ে বেশি অনুরক্ত বোধ আমি রবীন্দ্রনাথের সমস্ত গান, সেই কণিকা বন্দ্যোপাধ্যায়ের আগে থেকে। এবং অনেকেই জানে না যে রবীন্দ্রনাথ, আমি সেদিন একটা অনুষ্ঠানে বলছিলাম যে রবীন্দ্রনাথ গানে কোনো রকম যন্ত্র ব্যবহার করতে দিতেন না। পরে উনি এসরাজ পর্যন্ত সমর্থন করেছিলেন যে এসরাজ বাজানো যায়, কারণ রবীন্দ্রনাথের গানের কথাগুলো তো এই যে আপনি বলছেন যে সিনেমা দেখতেন, কবিতা পাঠ করতেন, তারপরে যে নাটকের অভিনয় করতেন, কাউসার চৌধুরী এটাই শুনবো যে তাহলে একজন যে শিশু বা আমরা যদি তরুণ প্রজন্মকে ধরি, তারা আসলে এই পর্যায়গুলো তো দেখা যাচ্ছে একজন সংস্কৃতি মনা তৈরি করতে সাহায্য করছে। সেক্ষেত্রে কি কি আসলে করার ধাপগুলো কি কি, সে এইগুলো চর্চা করলেই সে ভালো একজন সংস্কৃতিবান হয়ে উঠবে কিনা? আমি একটু যোগ করে দিই কাউসারকে বলার আগে। আমি খালি ওইটা নয়, আমি ক্রিকেট খেলেছি, ফুটবল খেলেছি, ব্যাডমিন্টন খেলেছি, জীবনকে একবার মানে জীবনের মধ্যে ডুব দিয়ে যত কিছু টেনে নেওয়া যায় টেনেছি, খালি সঙ্গীত। জি, আমরা শুনবো, আরো আমাদের বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। দর্শক, আমরা বিরতিতে যাচ্ছি, আমরা সংস্কৃতি চর্চার নানা দিক নিয়ে শুনছি আমাদের এই দুজন গুণী মানুষের কাছ থেকে। ফিরে আসছি একটু পরেই, আমাদের সাথে থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আবারও আমন্ত্রণ 7 দিনের আজকের আলোচনায়। সংস্কৃতির এই সময়ে আমরা বিষয়টি নিয়ে কথা বলছি। কাউসার চৌধুরী, আপনার কাছে যে প্রশ্নটি করে গিয়েছিলাম বিরতিতে, আমরা এটি শুনতে চাই। হ্যাঁ, যে প্রশ্নটা আপনি করেছিলেন আসলে সেটা হচ্ছে আপনি পারফর্মিং আর্টের কথা বোঝাচ্ছিলেন আসলে, বা সেরকম কোনো কিছুর কথা বলছিলেন যে হয়ে ওঠার জন্য একজনকে চর্চা করলেই যে সে সংস্কৃতিবান হয়ে উঠবে কিনা, মানে এখনকার প্রজন্মরা যে করবে কিনা, এখন তো ওরকমভাবে চর্চাটা হচ্ছে না। একসময় আমরা দেখতাম সন্ধ্যার পর পর এক ধরনের চর্চার বিষয় ছিল, এখন ও ধরনের চর্চাটা কমে গেছে। কিন্তু একজন মানুষ আসলে নিজেকে কিভাবে তৈরি করবে একজন মানে সংস্কৃতিবান হওয়ার জন্য? সংস্কৃতিবান হওয়ার জন্য মানুষ আসলে চর্চা করার জন্য যে জায়গাটা দরকার, আপনি যেটা বললেন যে নষ্ট হয়ে গেছে, সেটা হচ্ছে সমাজের জায়গাটাতেই তো নষ্ট হয়ে গেছে। একজন মানুষ, আপনি যে প্রথম একদম শুরু করেছিলেন আতা ভাইকে যখন আপনি বলছিলেন, তখন কিন্তু পরিবারের কথা বলছিলেন। পরিবার হচ্ছে পৃথিবীর সবচাইতে শক্তিশালী এবং প্রথম প্রতিষ্ঠান, যেখান থেকে একজন শিশুকে, একজন মানুষকে মানুষ হিসাবে তৈরি করতে পারে, এবং যে হিসাবে তৈরি করতে চায় একটি পরিবারই পারে তাকে সেভাবে তৈরি করতে। কলেজ বিশ্ববিদ্যালয় আমাদেরকে কতক্ষণ পড়ায়, আমাকে পিএইচডি করতে এসে আমরা কতক্ষণ দেখি। মূল জায়গাটা তো আমাদেরকে এন্ড অফ দি ডে, দিন শেষে আমাদেরকে তো পরিবারে ফিরে যেতে হয়। সেই জায়গায় আপনি যেটা বলছেন যে সংস্কৃতিবান হয়ে উঠবার জন্য, সেটা প্রথম ইনস্টিটিউশন, প্রথম প্রতিষ্ঠান হচ্ছে পরিবার। সেই পরিবারের জায়গাটা আমাদের এখন দুর্বল, এবং পরিবারটা অনেক বেশি, আমি উইথ ডিউ রেসপেক্ট টু আওয়ার নেশন আমি বলবো, অনেক বেশি জটিলতায়, অনেক বেশি কেমন কেমন করে জানি তার অবস্থানটুকু অনেক বেশি দুর্বল করে ফেলেছে। ব্যাপারটা একটু যদি খুলে বলি, সেটা হচ্ছে যে আমাদের যেই সময়কার কথা আতা ভাই বললেন, বা এর পরবর্তী সময়ে আমরা যেই সময়টা পেয়েছি, সেই সময়টায় আমাদের রাজনৈতিক অবস্থা কী ছিল সেটা কিন্তু একটা ফ্যাক্টর। রাজনীতি কিন্তু সাংঘাতিকভাবে সংস্কৃতিকে নির্দেশিত করে, পরিচালিত করে কোন দিকে যাবে। আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন আমার ছাত্র রাজনীতিতে হাতে খড়ি হয়, এটা 1968 সালে। তার পরের বছর হচ্ছে 1969 সাল।
সেই 69 সালে যে গণ আন্দোলন তাকে কেন্দ্র করে আমার 1968 সালে হাতে হাতে করে ক্লাস 8-এ পড়ি, 8-এর একটি ছাত্র কি বোঝে রাজনীতির, সে কি বুঝবে? কিন্তু ওই যে তার চর্চার কথা আপনি যেটা বললেন, সেই চর্চাটা আমার হয়েছে ওই রাজনৈতিক পরিমণ্ডলে, সেখানেই সংস্কৃতি চর্চা। রাজনীতি করতে গিয়ে আতা ভাই যেটা বললেন, এই যে গান গাওয়া, আবৃত্তি করা, ওই হেঁড়ে গলায়, আমার প্রতিবাদের ভাষা, আমার প্রতিরোধের আগুন, ওখানেই করেছি। আবৃত্তি ওখানেই করেছি। কারার ওই লৌহ কপাট ওখানেই করেছি। শিকল পরা ছল মদরি, শিকল পরা ছল ওখানেই করেছি। এই যে জায়গাটা, সেটা অনেক বেশি অ্যাবসেন্ট। কেন এখন তাহলে মানুষ কি সবসময় সংগ্রাম, লড়াই সংগ্রামের না থাকলে পরে তৈরি হবে না? সবসময় কি লড়াই সংগ্রাম দিয়ে হতে হবে? না, নানান কিছু দিয়ে হতে পারে। সেটা তার নিজের অবস্থানের যে জায়গাটা, সেখানটায় তাকে তৈরি হতে হবে। যে দুটো শর্ত কথা আমি আপনাকে শুরুতে বলেছি, নৈতিকতা প্রথমত, এবং তার যে জায়গাটা ইতিহাস এবং ঐতিহ্যের যে জায়গাটা, সে দুটোকে আনতে হবে। এবং সুন্দরের কথা বলেছি, যে মানুষ যে সুন্দরকে চায়, সেই ব্যক্তির নিজেরও একটি ইচ্ছা শক্তি থাকতে হবে। কিন্তু সেই জায়গাটা এখন অনেক বেশি ইন্টারাপ্টেড আমাদের তথাকথিত গ্লোবাল সিটিজেনশিপ, গ্লোবাল সংস্কৃতি, গ্লোবাল অর্থনীতি, গ্লোবাল কর্পোরেট কালচার, এগুলো দিয়ে অনেক বেশি ইন্টারাপ্টেড, যার ফলে একজন তরুণ, একজন কিশোর বিভ্রান্ত। সে কোন দিকে যাবে, কোন পথে যাবে, সেই রাস্তাটা, তার নির্দেশটা ঠিক মতো, নির্দেশনাটা সে ঠিক মতো পাচ্ছে না। এখানে আমাদেরও ব্যর্থতা আছে, আমরা যারা সিনিয়র, আতা ভাইদেরও ব্যর্থতা আছে, উইথ ডিউ রেসপেক্ট, যে ওনারা যে সঠিক যে নির্দেশনা সেটা দিয়েছেন হয়তো, কিন্তু ঠিক মতো পৌঁছেনি। এই জায়গায় নতুন প্রজন্মের সাথে তার পূর্ববর্তী প্রজন্মের যে একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছে, এই ক্ষেত্রে এটা আমার কাছে মনে হয়েছে একটা অন্যতম সংকট। যে একজন কিশোর কিংবা একজন তরুণ সংস্কৃতিবান হয়ে গড়ে উঠবার পেছনে এটা একটা অন্যতম কারণ। আমরা এই যে নাট্যচর্চার কথা শুনছি, আপনারা দুজনের নাটকের মানুষ, সেক্ষেত্রে আপনাদের সময় যেভাবে চর্চা হতো, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সদস্য সংগঠন আমরা জানি যে 400-র অধিক, সেক্ষেত্রে আমরা এখন আর সেরকম ভাবে ওই যেটা দিয়ে তৈরি হবে, রুচিশীল মানুষ তৈরি হবে, সেরকম নাটকও কিন্তু আমরা পাচ্ছি না। সেটার পেছনে কি কারণ রয়েছে? না, আসলে আমি একটা কথা গভীরভাবে বিশ্বাস করি, রেনেসাঁস বলে একটি কথা আছে, পুনরুত্থান বা পুনরুজ্জীবন। এটা কিন্তু ঘুরে ঘুরে আসে না, এটা মানতেই হবে। যে আজকের নাটক, সবাই বলে আমরা যখন স্বাধীন সার্বভৌম জাতিরাষ্ট্রে নাটক শুরু করেছিলাম, সেরকম নাটক হয় না। তখন কষ্ট করে টিকিট বিক্রি করে, 2 টাকা 5 টাকা টিকিট বিক্রি করে, মহিলা সমিতির একটা অত পরিচ্ছন্ন মঞ্চ নয়, গাইড হাউসে করেছি, কষ্ট করে করেছি। তো সেটা এখন এত সুবিধা পেয়েও হচ্ছে না কেন? তো রেনেসাঁস কিন্তু বারবার আসে না। পুনরুত্থান বিদ্যাসাগর বঙ্কিমের সময় এসেছিল, কথার কথা। তারপরে একটা বিরাট বিরতি, কিছু নাই। ওনাদের পরে আর কি রবীন্দ্রনাথ এলেন, আবার আকাশে উড্ডীন হলো। তারপরে রবীন্দ্রনাথ চলে যাওয়ার পর আবার একটি শূন্যতা। তারপরে আসলো বুদ্ধদেব বসু, অচিন্ত্য কুমার, তারপরে মানিক বন্দ্যোপাধ্যায়, আবার হইচই। আমি নাটকের কথা নিয়েই বলবো। 4 বছর আগে কলকাতায় গেলাম, বিভাস চক্রবর্তী, ও চেনে, খুব নামকরা অভিনেতা, আমার চেয়ে একটু বয়সে বড়, কিন্তু তুমি করে কথা বলি। আমি বিভাস, আমাকে একটা নাটক দেখাও তো, তোমাদের এখানে আমরা নাগরিক নাট্য সম্প্রদায় রক্তকরবী থেকে শুরু করে অনেক নাটক ওখানে করেছে, এমনকি গ্যালিলিও করেছে। কিন্তু বলছে, আতাউর তুমি একদম পছন্দ করবে না, যেও না। কলকাতার বিভাস দা বলছে তুমি যেও না, পছন্দ করবে না। এখন আর ওই জিনিস নেই। এর অর্থ যে আমরা ছেলেরা যে নাটক করছে এগুলো যাচ্ছে তাই হচ্ছে, এটা তো আমি বলবো না। আবার সময় আসবে, আমার মতো করে রক্তকরবী ভাববে না, শুভমিত্রের মতো যেমন আমি রক্তকরবী ভাবিনি, আমি নিজের মতো করে ভেবেছি। আবার অন্য ছেলেরা অন্যভাবে ভাববে। রক্তকরবী বলি, শেক্সপিয়ারের হ্যামলেট বলি, যে কোনো বিদেশি নাটক আসবে। এবং আমাদের দেশের একটি বাঙালির একটি মহত্ব আছে, এটা আমাদের জাতির পিতাও বলে গেছেন বঙ্গবন্ধু, আমাদের যা সুন্দর আমরা বিদেশে নিয়ে যাব, বিদেশের যা সুন্দর আমরা নিয়ে আসব। আরেকটি কথা আমি এর সাথে যোগ করব, প্রকৃতির সন্তান। যে প্রকৃতির সন্তান হচ্ছে সবচেয়ে বড়। আব্রাহাম লিঙ্কনকে যখন জিজ্ঞেস করে
কেন্টাকি ভিলেজে ছোট্ট ছেলে, যে মা বলছে যে বাবা পৃথিবীতে ছোট লোক বড় লোক বলে কিছু নেই, কালো সাদা বলে কিছু নেই, সেটি 13 অ্যামেন্ডমেন্টস করলো, এত বড় প্রেসিডেন্ট হলো। আমাদের জাতির পিতাও কিন্তু একেবারে প্রকৃতির সন্তান। এবং রবীন্দ্রনাথের পিতা মহর্ষি ছোট হাতবেলায় হিমালয় দেখাতে নিয়ে গিয়েছিলেন, হাতে ধরে এতটুকু বলছে দেখ হিমালয়, যাতে করে উনি প্রকৃতির সন্তান হয়ে গড়ে উঠতে পারে। প্রকৃতির সন্তানের যে হৃদয়ের শক্তি, মানসিক শক্তি, তারপরে সব কিছুকে তুচ্ছ করে মৃত্যুকে হাতে নিয়ে ঘোরার যে শক্তি, সেটা বোধহয় মানে অনেক বড় বিশ্ববিদ্যালয়ে নাম করব না, পৃথিবীর ওগুলো বোধহয় ওই হয় না, এটা ভেতর থেকে অন্তর্গতভাবে এটা হয়। কাজে এখন যে খারাপ হচ্ছে, সেই খারাপটা হয়তো বেশি দিন স্থায়ী হবে না। হয়তো আমার মতো করে রক্তকরবী ভাববে না, আমার মতো করে আলী জাকারের মতো করে অচলায়তন ভাববে না, অথবা সেলিম আল দিনের মতো করে নাটক ভাববে না, তারা অন্যভাবে আরও সুন্দরভাবে হয়তো নন্দিতভাবে করবে। কাজে একটা সময় যখন আপনারা টিকিটের বিনিময়ে শুরু করলেন, কিন্তু এই সময়ে এসে আমরা সেই নাটকে পেশাদারিত্বের বিষয়টা দেখতে পাচ্ছি না। এটার পেছনে না, পেশাদারিত্ব আমাদের সরকার আমাদের কিছু অনুদান দেন, এবং আজকে পেশাদারিত্ব হয় কি, মানুষকে নিজের পায়ে দাঁড়ানো। যে বাচ্চা ছেলেটা হাঁটা শুরু করে, ও কি বাবা মা কি জোর করে হাঁটায় না, নিজে হাঁটতে শুরু করে। যদি সরকার একটা বিরাট অনুদান দেয়, যেমন ইংল্যান্ডে আমেরিকাতে টিকিট পাওয়া মুশকিল হয়, কিন্তু আবার ব্রডওয়ের মতো আছে, আবার অফ ব্রডওয়েও আছে যেগুলো বিনা পয়সা নাটক করে। আজকে আমি বলবো, খুব গৌরবের সাথে বলবো যে উত্তরা অনেক জায়গাতে নিজেদের চেষ্টায়, সরকার তো অনুদান দিচ্ছেনই, মিনিস্ট্রি অফ কালচার রয়েছে নানাভাবে, একাডেমি অফ ফাইন আর্টস যেটা আমাদের শিল্পকলা একাডেমি বলি, ওর মাধ্যমে সব জায়গাতে, এমনকি মফস্বল শহরে পর্যন্ত শিল্পকলা একাডেমি আছে। একদম কাজ হচ্ছে না যে তা না, হয়তো কাজ ভালো হচ্ছে না অত, কিন্তু নিজেদের চেষ্টায় একদম সরকারি কোনো রকম অনুদান ছাড়া আমি এরকম 2-3টে অর্গানাইজেশন চিনি, আমাকে নিয়েও গেছে, সুন্দর নাটক করে, সুন্দর গানের মহড়া করছে, গান করছে, সুন্দর নৃত্য পরিবেশনও করছে। কাজেই মানুষকে আসলে নিজের পায়ে দাঁড়াতে হবে। আমি আরেকটা কথা খুব জরুরি বলবো, পৃথিবীর সেরা ছবি এখন পর্যন্ত আকিরা কুরোসাওয়ার নাম হয়তো অনেকেই শুনেছে, যে উনি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অস্কার পেয়েছিলেন ইয়েতে, জাপানিজ, দি র্যান, হ্যাঁ, তারপরে দি থ্রোন অফ ব্লাড, ম্যাকবেথের করে থ্রোন অফ ব্লাড র্যান করেছিলেন, শেক্সপিয়ার থেকে করেছিলেন। উনি বলছেন যিনি সত্যজিতের ছবি দেখেনি, সে চাঁদও দেখেনি, সে সূর্য দেখেনি। সত্যজিৎ রায় 1 বছর লেগেছে পথের পাঁচালী করতে, সেই সত্যজিৎ রায় পথের পাঁচালী এখনো কিন্তু পৃথিবীর ইতিহাস হয়ে আছে, এখনো দেখছে সকলে। আমরা আবার আসছি এই প্রসঙ্গে, বিরতি নিয়ে আসছি। দর্শক, আবার একটু বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে, সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত 7 দিনের আজকের আয়োজনে আবার আমন্ত্রণ। কাউসার চৌধুরী, আপনার কাছে আমরা টেলিভিশন নাটকের বিষয়ে যদি শুনি, আমরা এখন দেখতে পাচ্ছি প্রচুর নাটক নির্মিত হচ্ছে, এবং নাটক ছাড়া দেখা যায় অন্য কোনো তেমন একটা ভালো অনুষ্ঠান বলতে নেই। সেক্ষেত্রে নাটকের এই মান আবার ঠিকঠাক থাকছে না। সেই বিষয়ে তাহলে আমাদের কি দক্ষতার অভাব, নাকি স্পন্সরের অভাব, যে নাটক ছাড়া অন্য কোনো অনুষ্ঠান নির্মাণ হলে দর্শক দেখে না? এই ধরনের বিষয়গুলো নিয়ে একটু জানতে চাইব। অত্যন্ত সংবেদনশীল প্রশ্ন। একটা সঠিক উত্তর দিতে গেলে আমাকে তো খুব সতর্কতার সাথে রাস্তায় চলাফেরা করতে হবে। সত্য বড় কঠিন, এবং সত্য কখনো কখনো খুব নিষ্ঠুর হয়। সত্য সবসময় যে প্রিয় হবে এমনও নয়, অপ্রিয় হয়। তো সেই জায়গায় আপনি যেহেতু জিজ্ঞেস করে ফেললেন, হ্যাঁ, নাটক কি, টেলিভিশন নাটক কি তার সেই আগের জায়গায় আছে? আমার মনে হয় না। শুধু আমি কেন, বাংলাদেশের কোনো দর্শকই যেখানেই যাই সেখানে প্রশ্ন জিজ্ঞেস করে যে আপনারা যখন করতেন, আপনাদের সিনিয়ররা যখন করতো, সেই সময় নাটকের সাথে এখন নাটকের কোনো মিল নেই। ঘুরে ফিরে ওই জায়গাটাতে আমাকে আসতে হবে। সেই জায়গায় হচ্ছে বাণিজ্য। আগে এই কিছুক্ষণ আগে আতা ভাই যেটা বললেন, যে রেনেসার কথা বললেন, যে 72-এ যে একটা বিশাল একটা জাগরণ, রেনেসা তৈরি হলো, সেটা শুধুমাত্র নাটকের ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে তা কিন্তু নয়। প্রতিটি ক্ষেত্রেই সবাই চেষ্টা করেছে, স্বাধীন একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, যে সেক্টরে যেমন করে পারে সবাই ভালো কিছু করার চেষ্টা করেছে। দুটো শব্দ এখানে খুব ইম্পর্টেন্ট, সত্য এবং সুন্দর। সত্য এবং সুন্দর, এই দুটোকে স্ট্যাবলিশ করবার জন্য সবাই
উঠে উঠে পড়ে লেগেছিল। এই যে আতা ভাই বললেন যে 2 টাকা মাত্র টিকিটের দাম, 2 টাকা, সেই 2 টাকা দিয়েও তখন কিনতো না। আমি হায়াত ভাইকে বলতে শুনেছি ওনারা যখন 2 টাকার টিকিট বিক্রি করবার জন্য বন্ধুদের কাছে যেতেন, প্রথমবার নিত, দ্বিতীয়বার তৃতীয়বার যখন নাটকের টিকিট নিয়ে যেত, ওরা তখন হায়াত ভাইকে দেখলেই বা আতা ভাইদেরকে দেখলে ওরা উল্টো দিকে দৌড়ে চলে যেত। তো সেই জায়গা থেকে আজকে মঞ্চনাটককে আতা ভাইয়েরা, হায়াত ভাইয়েরা, অন্যান্যরা যারা যেই জায়গায় টেনে নিয়ে এসেছেন, কিসের ভিত্তিতে? দুটি জায়গায়, এক হচ্ছে সত্য, আরেক হচ্ছে সুন্দর। দর্শনের জায়গাটা সংস্কৃতিতে সাংঘাতিক রকমের খুবই শক্তিশালী। দর্শন যদি না থাকে, আমার টার্গেটটা যদি আমার দর্শনের সঙ্গে সাংঘর্ষিক হয়, তাহলে কিন্তু আমি লাইনচ্যুত হতে বাধ্য। জাতির পিতার কথা যেটা বললেন, আমাদের এই নাটক আজকে আমি আপনি এখানটায় কিন্তু দাঁড়িয়ে আছি, আমার সাথে বসে আছি, এত লাইটের নিচে কথা বলতে পারছি, এটা কিন্তু স্বাধীনতার ফসল। 47 পরবর্তী সময় থেকে শুরু করে 1971 পর্যন্ত আমাদের যে স্বাধীনতার যে লড়াই, সে ভাষা সংগ্রাম থেকে শুরু করে পরবর্তী সময়ে শিক্ষা আন্দোলন থেকে শুরু করে 69 গণ আন্দোলন থেকে শুরু করে 71 মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সব কিছুতেই কিন্তু সংস্কৃতি আছে। সেই সংস্কৃতিকে বাদ দিয়ে আজকে নতুন কোনো সংস্কৃতির কথা যদি বলা হয়, সেটা ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতো হবে। ফলে আপনি যে প্রশ্নটা আজকে করছেন, আমাদের নাটকের যেখানটায় এসে আজকে টিভি নাটকের সংকট, সেটা নতুন কিছু নয়, সেটা ধারাবাহিকতার ফসল। আমি কথা বললে অনেকে এখন বলবে যে হয়তো আমি দলীয় কথা বলছি। 75 পরবর্তী সময়ে যে নষ্ট সময়, দীর্ঘ 21টি বছর আমাদের বাঙালি সংস্কৃতিকে, 1000 বছরের, 2500 বছর বা 4500 বছরের যে বাঙালি সংস্কৃতি, সেটার যে চাকাটা, সেটাকে যে উল্টো দিকে ঘুরিয়ে দেওয়া হলো, সেটাকে তো এখনো তার নিজস্ব বলয়ে ফিরিয়ে আনতে পারা যায়নি। নতুন প্রজন্ম ওখান থেকে বিভ্রান্ত হলো। তারও পরবর্তী সময়ে এসে নাটক ছিল, বাংলাদেশের টেলিভিশন নাটকের কথা বলছেন তো, সেটা 90-এর দশক পর্যন্ত ছিল। কিন্তু এর পরবর্তী সময়ে যে ডেটোরিয়েশন, সেটা কিন্তু আবার বলতে গেলে আমাকে 1 মিনিট সময় দিন, আমি বলি। সেটা হচ্ছে যে 90-এর পরে যখন সোভিয়েত ইউনিয়নের পতন হলো এবং তথাকথিত বাজার অর্থনীতি যখন সব কিছুতে ঢুকে গেল, এই বাজার অর্থনীতি টেলিভিশন নাটকে ঢুকেছে। এবং এর পরবর্তী সময় বিশেষ করে এই যে বাংলাদেশ টেলিভিশনের কথা বলে না তা ভাই, বাংলাদেশ টেলিভিশনের পাশাপাশি যখন প্রাইভেট টেলিভিশনগুলো আসলো, তখন কিন্তু বাজার চাঙ্গা হয়ে গেল। আগে বাংলাদেশ টেলিভিশন ছিল একক একটি টেলিভিশন, যেটা সরকার নিয়ন্ত্রিত, এবং সেখানে আমি ওই যে বললাম সত্য এবং সুন্দরের জন্য তারা বাধ্য ছিল। সেখানে দর্শন, আমাদের রাষ্ট্রীয় যে দর্শন, আমাদের মুক্তিযুদ্ধের যে দর্শন, আমাদের জাতির পিতার যে দর্শন, সেটা ছিল। কিন্তু প্রাইভেট টেলিভিশনগুলো তো ব্যবসা করছে, সেখানে তো এই দর্শনগুলো মানতে হবে এমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই। ফলে এখানটায় একটা খোলা বাজার হয়ে যাওয়ার কারণে যে যেমন করে পারছে, আমি আজকে নোয়াখালীর ভাষায় করছি, উনি কালকে বরিশালের ভাষায় করছেন, আপনি পাবনার ভাষায় করছেন, বাংলা ভাষাটা হারিয়ে গেল, প্রমিত বাংলা হারিয়ে গেল। আমি আতা ভাইয়ের সামনে বলছি, আতা ভাই আমাকে প্রতিদিন রিহার্সেলে শুধু একটা কথা বলতেন, আমি একই বলতে পারতাম না, একই নয়, আমি বলতাম একই বললে আতার সাথে বললো কেই চাট গাইয়া কি করো। এবং নূর ভাই আমাকে একদিন একটা ঠিক করে দিলেন, আমি অসামাজিক, অসামান্য, অসুন্দর এটা বলতে পারতাম না, আমার ওকারান্ত হয়ে যেত। উনি বললেন যে দেখো কাউসার, যখনই তুমি কোনো নেগেটিভ শব্দ দেখতে পাবা এবং সেটার শুরুতে অক্ষরটি থাকবে, সেটা সবসময় এর মতো উচ্চারণ হবে, এটা মনে রেখো। বাস, ওই যে ব্যাপারগুলো, এই জায়গাটায় আমাদের বিচ্যুতি হলো, আমাদের যে কমিটমেন্টের জায়গাটা, সেখানে বিচ্যুত হলো। কারণ হচ্ছে বাজার। এখন বাজারের কারণে যে যেমন টেলিভিশনগুলো কিনছে, ইচ্ছে মতো প্রডিউসারও দিচ্ছে। এখন আমি যদি বলি, সাহস করে যদি বলি, আমাকে যদি কেউ না পেটায়, তাহলে বলবে অবশ্যই একটা সিন্ডিকেটের আন্ডারে চলছে, সিন্ডিকেশন আছে, সেখানে আমি ঢুকতে পারবো না, আতা ভাই ঢুকতে পারবে না, অমুকে যেতে পারবে না, সিন্ডিকেটের মধ্যে যেতে হবে। কিন্তু একসময় এই টেলিভিশন নাটক থেকেও কিন্তু রুচির নির্মাণ তৈরি হতো এবং প্রজন্ম অনেক কিছু শিখতো, শুদ্ধ প্রমিত বাংলা উচ্চারণ যেটা বললেন আপনি। আমরা তো তখন সেখানে আমি একটু আতাউর রহমান আপনার কাছ থেকে শুনবো যে এখনকার পরিস্থিতি আর সেই সময়। কিন্তু শুদ্ধ প্রমিত উচ্চারণের কথা নাটক সিনেমাতে তেমনভাবে বিশ্বাস করি না। এটা যদি শুদ্ধ উচ্চারণের নাটক হয়, যদি চট্টগ্রামের ভাষায় নাটক হয়, উর্দু যেখানে, নোয়াখালীর ভাষায়, বরিশালের ভাষায়, ওটাকে ঠিক মতো বলতে হবে। আজকে খালি নাটক এতগুলো চ্যানেলের কথা না, অনেকগুলো OTT প্ল্যাটফর্ম থেকে শুরু করে
তারপরে কত প্ল্যাটফর্ম হয়েছে, তো মানুষ কোনটা ছেড়ে কোনটা দেখবে সেটা একটা বিপত্তি। কিন্তু এর ভেতরেও দেখতে হবে আমাদের নাম করা অভিনেতারা উঠেন নেই, নাম বলবো, নাম তো দরকার নেই। আমাদের চঞ্চল চৌধুরীর নাম শুনি আমরা, মৃণাল সেনের ভূমিকা অভিনয় করছেন, আমাদের আরও এরকম 7-8 জন 10 জন ছেলে মেয়ের নাম শুনি। হয়তো অনেক বেশি হয়ে গেছে দেখে ডামাডোলে আমরা দেখতে পাই না, কিন্তু সব খারাপ বললে হবে না। আর নিজের দেশ, যেটা কাউসার বলেছে খুব চমৎকার বলেছে, নিজের দেশ, নিজের সংস্কৃতি, বঙ্গবন্ধুর দেশ, এটা কিন্তু আমার পৃথিবীর এত জায়গায় গেছি কিন্তু কোথাও আমার থাকতে ইচ্ছে করে নাই যে আমি থাকবো, সেটেল করব ওখানে। আমার মনে হচ্ছে যে আমি বাঙালিত্ব, এটি আমার মহা সম্পদ, এটা বাঙালিত্ব ছাড়া আমি বাঁচব না। সেটাই আমি পুঁথি পাঠ শুনবো, শুনবো। তারপরে বিরতির মধ্যে আপনি যেটা বলছিলেন আমার বলা যায়, যেখানে বাংলাদেশকে নিয়ে আমার বলা যায়, এবং আমি প্রায়ই এটা দিই ঘরে বাইরে। রবীন্দ্রনাথের একটি উপন্যাস আছে, হ্যাঁ, তো সেখানকার নায়িকা বলছে আমি দেশের সাথে, আমি এখনো করি, দেশের সাথে ঝগড়া করব, দেশকে বকাবকি করব, এই ট্রাফিক জ্যাম যেতে পারছি না, হ্যাঁ, দেশের সাথে আড়ি পাতাবো, দেশকে যাচ্ছে তাই বলবো, হ্যাঁ, দেশের সাথে। আর তারপরে শেষে বলছে যে রাতের বেলা যখন ঘুমোতে যাব না, সেই দেশকেই মা বলে ডাকবো। আমার মায়ের শাড়ি যদি শতছিন্ন হয়, তিনি আমার মা। এই দেশকে মা বলে ডাকা, এই যে আজকে চ্যানেল, যে এর মধ্যে দিয়ে কিন্তু অনেক ভালো অভিনেতা বেরোচ্ছে না, হয়তো চোখে পড়ছে না, কিন্তু পত্রপত্রিকাতে আমি পড়ি। আমি কিন্তু খুব একটা যে নেতিবাচক দেখতে পাচ্ছি না। হয়তো এই ডামাডোলের সময়টা চলে যাবে, মানে হয়তো সত্যজিতের পথের পাঁচালী, অপুর সংসার যেটার কথা বলছিলাম, হয়তো হলিউডের আগের ছবিগুলোর মতো এখন আর হয় না। দেবানন্দ কি অশোক কুমার কি দিলীপ কুমারের মতো ছবি ভারতেও হচ্ছে না, এত বড় দেশ। তো অন্যদিকে হয়তো আবার দেখা যাচ্ছে যে আরেকটি স্ফুরণ, ও একদম অগ্নিগিরির মতো আরেকটি উঠল। এখন একজন অভিনেতা মৃণাল সেনের ভূমিকা অভিনয় করছে, এটা নিয়ে আমি খুব হই। চঞ্চল চৌধুরী একদম মৃণাল সেন হুবহু মনে হচ্ছে। মৃণাল সেনকে আমি চিনতাম ব্যক্তিগতভাবে, খুব সখ্য ছিল। তা আমার মনে হয় না যে এটা সব খারাপ। তবে একটা কথা আমি বলি, এটা শেষ কথা, টেকনোলজি আমাদের দরকার আছে নিশ্চিতভাবে। আমরা ভাঙাচুরা হলে নাটক করেছি, কিন্তু টেকনোলজি সব কথা নয়। এটাতে ইংরেজিতে বলে ম্যান বাহাইন্ড, পেছনের মানুষটি কে, এটা তৈরি করছে কে, এটাকে সৃজন করছে, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। প্রযুক্তির এই জায়গাটায় আবার ফিরে আসবো, বিরতিতে যাচ্ছি। বলছি না যে টেকনোলজি আমার দরকার নেই, আমার বিরতি নিয়ে আসছি, আবারও কথাটি শুনবো। দর্শক, আবারও বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে, আমাদের সাথেই থাকুন। জি দর্শক, ফিরে এলাম বিরতির পর। আবারও আমন্ত্রণ, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এবারে শুনবো কাউসার চৌধুরী আপনার কাছে। আমরা যে বিষয়টি বলছিলাম যে সোশ্যাল মিডিয়ার কথা বলছিলেন আতাউর রহমান, সোশ্যাল মিডিয়া এবং এখনকার হালের জনপ্রিয়তা সম্পর্কে একটু শুনি, যে আমাদের সংস্কৃতিকে এটা কতটা প্রভাবিত করছে, নতুন প্রজন্মকে। সোশ্যাল মিডিয়া সম্পর্কে বলতে গেলে আতা ভাই যেটা বললেন, আতা ভাই ব্যাপারটাকে যেভাবে ইতিবাচকভাবে দেখেন, আমিও সেভাবেই দেখি। ওই যে টিভি নাটকের যে সিন্ডিকেশন এবং যে নেতিবাচক যে বিষয়টা, এটার পাশাপাশি উজ্জ্বল্য আছে, ব্রাইটনেস আছে, সব কিছু আছে। আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে তো আরও বেশি আছে, কিন্তু একই সঙ্গে এটা নেতিবাচক দিকটাও আছে, সাংঘাতিক রকমের নেতিবাচক দিক আছে। আমি একটা উদাহরণ দিই, শুনতে অনেকের খারাপ লাগবে। যেমন এই যে এখন কোটা আন্দোলন চলছে, এর আগে যখন কোটা আন্দোলন নিয়ে একটা বিশাল ব্যাপার হয়েছিল, অ্যাক্সিডেন্ট কিংবা ছাত্রদের নিয়ন্ত্রণ, আমি ওই যে বেঙ্গল বইয়ে প্রায় আড্ডা দিই, ওখানটায় বসে আছি, হঠাৎ বেঙ্গল বইয়েরই একজন সম্ভবত কর্মকর্তা ছোটোখাটো, উনি দৌড়াতে আসলেন। আতা ভাই দৌড়ে এসে আমাদেরকে বললেন যে এইমাত্র বিডিআর, যেটা ওই যে বিজিবি সামনে ওই যে লেক আছে না, ওদের যে মেইন গেটটার এই পাশে ধানমন্ডির কোনাটায়, বলে ওখানটায় আমি 5টা লাশ ভাসতে দেখলাম। 5টা লাশ ভাসছে, গুলি করা হয়েছে, মারা গেছে। আমি ভালোভাবে খোঁজখবর নিলাম, সংবাদ মাধ্যমে যারা আছে তারা, তারপর দিন দেখলাম, আজ অবধি ওই 5টা লাশের কোনো খবর পেলাম না। এটা নিয়ে কেউ কোনো কিছু বললো না, তার মানে হচ্ছে গুজব। এটা পরবর্তী সময়ে ইনি নিজেই ফেসবুকে
এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা উল্লেখ করে দিলেন। এটা যেমন আছে, আবার আপনার আমার যখন একটা ও নেগেটিভ কিংবা কমপ্লিকেটেড একটা ব্লাডের প্রয়োজন হয়, সেটার জন্যও কিন্তু ওই আবেদনটা ওই ফেসবুকে যায়, এবং তখন কিন্তু শয়ে শয়ে মানুষ না হলেও কাছাকাছি 50-60 জন এগিয়ে আসে এই ফেসবুকের কল্যাণে, সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে। এই সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ব, বন্ধুত্ব এবং পারস্পরিক সৌহার্দ্যের ব্যাপারটাকে যে ইতিবাচক পর্যায়ে, যে উচ্চতায় নিয়ে গেছে, এটা তো অভাবনীয়। আমরা তো ফেসবুক নিয়ে জন্মাইনি, পৃথিবীর কেউই জন্মায়নি। হুট করে জাকারবার্গের মাথায় কি এলো, ফেসবুক তৈরি হয়ে গেল, পৃথিবীতে একটা প্রলয়ঙ্করী ব্যাপার ঘটে গেল, পজিটিভ অর্থে প্রলয়ঙ্করী ব্যাপার ঘটে গেল। আমার বন্ধুরা যেখানে যারা ছিল, অস্ট্রেলিয়ায় ভুলিয়ে গিয়েছিলাম, কানাডায় ভুলিয়ে গিয়েছিলাম, সৌদি আরবে ভুলিয়ে গিয়েছিলাম, পৃথিবীর কোন প্রান্তে ভুলিয়ে গিয়েছিলাম। এই যে সবাইকে আবার এক জায়গায় খুঁজে পাওয়া অসাধারণ একটি ব্যাপার। আবার একই সঙ্গে সরকার যদি চায় কোনো একটা কিছু এখান থেকে করবে বা ছড়িয়ে দেবে, এটা খুব সহজ। আবার একই সঙ্গে কেউ যদি চায় আমি কারো বিরুদ্ধে শত্রুতা করে ধ্বংস করে দেব, এমনকি গোটা দেশটাকে আমি এলোমেলো করে দেব, সেটাও সম্ভব। ফলে কোনো কিছু যখন আসে, আতাভাই যেটা বলছিলেন যে টেকনোলজি তো আসবেই, টেকনোলজিকে কিছুতেই ঠেকিয়ে রাখা যাবে না, এটা আসবে। এটা মানুষকে, এই টেকনোলজি, বিশেষ করে আইটির কথা বলছি, মানুষকে যুক্ত করবেই। আতাভাই কিন্তু রবীন্দ্র বিশেষজ্ঞ, আপনি জানেন নিশ্চয়ই। আতাভাইয়ের সামনে রবীন্দ্রনাথের কথা বলতে আমার নিজেরই বুক কাঁপে। রবীন্দ্রনাথ নিজেই বলেছিলেন যে যুক্ত করা হয় সবার সঙ্গে, মুক্ত করা হয় বন্ধ। বন্ধন মুক্তির কথা রবীন্দ্রনাথই বলে গেছেন প্রথম, এবং সেই বন্ধন মুক্ত করতে গিয়ে আমরা যেন এমন কিছু না করি যেটা আমাদেরকে ধ্বংস করে দেয়। আমাদের যে এগিয়ে যাওয়ার যে রাস্তাটি, সেখানে আমি যাব, এটা রিলেশন মতো দৌড়াবো। জি, আমাদের সময় শেষ। আমি আতাউর রহমান আপনার কাছ থেকে আবৃত্তিটা শুনবো, আমি দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকের আড্ডায় যুক্ত থাকার জন্য, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। আমরা চাই সুস্থ সংস্কৃতি চর্চা বহমান থাকুক প্রতিটি বাঙালির হৃদয়ে। সকালে ভালো থাকুন, সুস্থ এবং নিরাপদ থাকুন। শুভরাত্রি। আমরা আপনার কাছ থেকে আবৃত্তি শুনবো। আমি আমার এটা বলে নেওয়া ভালো যে সাহস পেয়েছি যে নিজে কবিতা লেখার। এই আমার দুটো কবিতার বই বেরিয়েছে, মঞ্চ সারথীর কাব্যকথা, কবিতায় বঙ্গবন্ধু ও বাংলাদেশ। এবং এখানে এটা বলে রাখা ভালো, কায়সার চৌধুরী একটি অসাধারণ, এর মধ্যেও একটি ডকুমেন্টারি করেছে, বদ্ধভূমিতে একদিন। অসাধারণ, আমি মুগ্ধ হয়েছি যে আমাদের অতীতকে নিয়ে। আমি কবিতাটা ছোট্ট কবিতা, এটা শেষ হয়ে যাবে। এটা একটা হাসির কবিতা। এখানে হঠাৎ করে 3-4 দিন আগে মনে হলো রাত্রেবেলায়, সর্বনাশ কবিতার নাম। অতঃপর আমিও হয়ে গেলাম কবি, সারা জীবন নাটমঞ্চে ঠুকলাম পেরেক, ছন্দ তাল লয়হীন গদ্য সর্বস্ব, মানুষে যে কবি হতে পারে বিশ্বাস হয়? দেখুন আমাকে, কবিরা নাকি হৃদয়ের কপাট খুলে অবলোকন করে অন্তর। আমিও কি করছি তাই? করছি বোধ হয়। ছন্দ তাল লয়হীন এক বৃদ্ধ কবি আমি। তার কবিতা আজকাল দেখি ছাপার অক্ষরে পত্রপত্রিকায়। বৃদ্ধ কবি আমি, গুলগুলা 3 বছরের শিশু হয়ে যাই। আমি কবি, অন্তর অবলোকন করতে পারি। মানুষের আদি ভাষা কবিতার কাছে সমর্পিত। আমি বিদায়ের দ্বারে আনন্দিত। আমি কবিতা আমার পৃথিবীতে সুন্দরের ঝিলিক মেরে চলে যায়। লিখেছি 12/6/2024, কয়দিন আগে।